আপনারা শুনছেন গল্প কথন বাই কল্লোল চ্যাপ্টার 2 গল্প পাঠে আমি কল্লোল। বিভিন্ন সময় আপনারা আমাকে জিজ্ঞেস করেছেন আমার প্রিয় লেখককে। আমার অনেকেই প্রিয় লেখক আছেন। বর্তমানকালে আমার প্রিয় লেখকদের মধ্যে একজন হচ্ছেন হরিশঙ্কর জলদাস। তার কোনো গল্প বা উপন্যাস এর আগে আমরা অডিও বুক করিনি। সেটার কিছু নীতিগত কারণও ছিল। আসলে নতুন কোনো বই বা রিসেন্টলি প্রকাশিত কোনো বই আমরা অডিও বুক করি না। হরিশঙ্কর জলদাস সাম্প্রতিককালেই লেখালেখি করছেন গত 5-10 বছর ধরে। হরিশঙ্কর জলদাস চট্টগ্রামে পতেঙ্গাতে জন্মগ্রহণ করেন এবং সেখানেই জেলে পাড়াতে বেড়ে ওঠেন। তো তার লেখাতে চট্টগ্রামের অঞ্চলের কর্ণফুলীর তীরবর্তী যেই জেলে পাড়া কৈবর্তপাড়া সেই এলাকার প্রভাব অনেক বেশি। যাই হোক, আপনারা অনেকেই যারা তার লেখার সাথে পরিচিত নন তাদেরকে আমি তার লেখার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তার একটি গল্প আজ পড়ে শোনাচ্ছি। একজন জলদাসীর গল্প, হরিশঙ্কর জলদাসের লেখা একজন জলদাসীর গল্প। আপনারা তার বই কিনে দেখতে পারেন। তার উপন্যাসগুলোর মধ্যে রামগোলাম, কৈবর্ত কথা, একলব্য, কসবি, এরকম দহনকাল আরো অনেকগুলো উপন্যাস এবং গল্প বই তিনি লিখেছেন। আপনারা কালেক্ট করতে পারেন। বাংলাদেশের প্রথমা প্রকাশনী থেকে বেশ অনেকগুলো বই বেরিয়েছে, অবসর প্রকাশন থেকেও বেরিয়েছে, মাওলা ব্রাদার্স থেকেও তার অনেকগুলো বই বেরিয়েছে। আপনারা সেখান থেকে বই সংগ্রহ করে তার বই পড়ে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। আর আপনারা যারা ইতিমধ্যেই হরিশঙ্কর জলদাসের গল্প এবং উপন্যাস পড়েছেন তারা এই গল্পের নিচে কমেন্ট করতে পারেন। তার সম্বন্ধে আপনাদের যে ইভ্যালুয়েশন আছে, আপনারা তার সম্বন্ধে, তার লেখা সম্বন্ধে কি ভাবেন সেগুলো আপনারা আমাদেরকে জানাতে পারেন। শুরু করছি একজন জলদাসীর গল্প। আপনার কি জগৎ হরির কথা মনে আছে? ওই যে জগৎ হরি জলদাস, মনে পড়ছে না? আহা, ওই যে 71 অক্টোবরে মুক্তিযোদ্ধাদের খান সেনাদের ঘাঁটিতে পৌঁছে দিতে গিয়ে মারা পড়ল যে জগৎ হরি। আচ্ছা আচ্ছা, মনে পড়েছে তাহলে। ঠিক বলেছেন। গভীর রাতে, যে রাতে আকাশে দেরিতে চাঁদ উঠেছিল, কমান্ডার সেলিম খন্দকার জগৎ হরির বাসের দরজায় ঠুকঠুক শব্দ তুলে চাপা স্বরে ডেকেছিল, জগৎবাবু, ও জগৎ হরি বাবু, জেগে আছো নাকি? জগৎ হরি বিড়াল পায়ে ঘর থেকে বেরিয়ে এলে কমান্ডার সেলিম আবার বলেছিলেন, একবার যে আমাদের সঙ্গে যেতে হয় হরিবাবু, খান সেনাদের বড় বার বেড়ে গেছে, ওদের শিং গজিয়েছে, শিংগুলো যে ভেঙে দিয়ে আসতে হয়। তোমার পথ দিয়ে যেতে হবে, জলপথ দিয়ে। কর্ণফুলীর ওই পাড়ে কয়লার ডিপুতে আস্তানে গেড়েছে খানকির পোড়া। খন্দকারের মুখ আলগা। সেই আলগা মুখে প্রায় গর্জন করে কথাগুলি বলে গিয়েছিলেন কমান্ডার। জগৎ হরি কি করেছে তখন জানতে চাইছেন? তখন জগৎ হরি মুখে তর্জনী চাপা দিয়ে কমান্ডারের দিকে একটুক্ষণ তাকিয়ে চুপিসারে ঘরে ঢুকে গিয়েছিল। হাফ হাতা কালো গেঞ্জিটা মাথায় গলিয়ে দিয়ে গামছাটা কোমরে জড়িয়ে অন্ধকার ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় সরলাবালা বলে উঠছিল, কই যাও, এত রাতে কই যাও তুমি? কনমিক কেন, ইক্কিনি আইটেম যায় রাস্তাত, আমতা আমতা করে বলেছিল জগৎ হরি। এটা আড়ন্নর সময় না, বাইরে খান সেনাদের হাঙ্গামা, বিপদ চারদিক চোখ পাগাই বই রইছে, এই সময় তুই কুয়ানে ন যাইও। বাধা ন দিও, এই যাইও মারাইসম। সত্য লুকানোর স্বর জগৎ হরির কণ্ঠে। আই জানি তুই কোনানে যাইতেছ, আই পোয়াতি, ঘরত কেউ নাই, তো আর কিছু হইলে আরে চাওয়াইন কেউ নাই, ফতের ভিকারি হন পড়িব, আর লগে লগে তো আর সন্তানও থালালই অলিত গলিত ঘুরব। ম্রিয়মান কণ্ঠ সরলাবালার। বউয়ের কথা শুনে জগৎহরি থমকে গিয়েছিল। বুকটা একটু দুরু দুরু করে উঠেছিল তার। ঢোক গিলে বলেছিল, এইবার শেষবার, কমান্ডার সাহেব বারবার অনুরোধ করেন, কুত্তার বাচ্চা খানসানা অলে দেশ খান সারগার করি ফেলার, আরে এইবারের মতো যাইতে দাও, সামনে আর কোনোদিন যাইতাম না, আই তরাতরি ফিরে আইসুম, কথা দিলাম। সরলার হাতের মুঠি থেকে লুঙ্গির কোনাটা অনেক কষ্টে ছাড়িয়ে নিয়ে সে রাতে ঘর থেকে বেরিয়ে পড়েছিল জগৎ হরি। তারপর তো জানেন, জগৎ হরি সে রাতে আর ফিরে আসেনি। শুধু সে রাতে কেন, সে রাতের পর অনেক দিন, অনেক রাতের পরও জগৎ হরি আর ফিরে আসেনি সরলাবালার কাছে। ডিসেম্বরের যুদ্ধ শেষ হলে সবাই জেনেছে, সে রাতে নদীকূলের খান সেনাদের আক্রমণ করতে গিয়ে গোলার আঘাতে জগৎ হরির নৌকাটি ডুবে গিয়েছিল কর্ণফুলীতে। মুক্তিযোদ্ধাদের মধ্যে একজন শুধু বেঁচে ছিল সে রাতে, সে ফজর আলী। তার বাম হাত উড়ে গিয়েছিল। বুদ্ধি করে ফজর আলী শরীরটা জলে ভাসিয়ে রেখেছিল। পরদিন সকালে দাঙ্গারচরের শেখ মোহাম্মদ নদীকূলে প্রাতকৃত্য সারতে এসে ফজর আলীকে খুঁজে পেয়েছিল।
সেই ফজর আলী বলেছিল সে ছাড়া ওই দিন আর কেউ বাঁচেনি। প্রথম গুলিটা সেই ঘুটঘুটে অন্ধকার রাতে প্রথমে এসে লেগেছিল জগৎ হরির বাম চোয়ালে। নিমিষেই বাঁ কান, চোখ, চোয়াল উড়ে গিয়েছিল তার। হাল ধরে বসেছিল সে। গুলি লাগতেই ঝুপ করে নদীতে পড়ে গিয়েছিল। তারপর জগৎ হরির নৌকাটি চক্রাকারে ঘুরতে শুরু করেছিল। ঠিক ওই সময়েই চাঁদটা পূব আকাশে মাথা তুলেছিল। তারপর যা হবার তাই হয়েছিল। অনেকদিন পর, যুদ্ধ শেষের অনেক মাস পর, তখন ফজর আলী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। খুঁজতে খুঁজতে সরলাবালা ফজর আলীর গ্রাম বৈলছড়িতে এসে উপস্থিত হয়েছিল। ঝিম মেরে ফজর আলীর সব কথা শুনেছিল সরলা। ফজর আলীর কথা শেষ হলে শুধু জিজ্ঞেস করেছিল, গুলি লাগার পর ফোয়ার বাপ কি করছিল? নদীত পড়ে গেছিল? ফজর আলী নীরবে ওপরে নিচে মাথা নেড়েছিল। তাইলে আর স্বামী মরে নাই। গুলি লাগার পর আন্নে যদি বাঁচি থাকতে পারেন, তাইলে আর স্বামীও বাঁচি আছে। তাইনে বাঁচি আছে, পোলার বাপ বাঁচি আছে। শেষের কথাগুলো বিড়বিড় করেই বলেছিল সরলাবালা। বলতে বলতে উঠে পড়েছিল ফজর আলীর দাওয়া থেকে। যুদ্ধ শেষ হয়েছে আজ ৩৪ বছর। জানতে চাইছেন জগৎ হরির বউ কেমন আছে? তার সন্তানের কথা আপনার মনে আছে দেখছি। জগৎ হরির ছেলের নাম নরহরি। নরহরি তো এখন পাক্কা মাছ মারা জলদাস। বাপের বড়শি বাওয়ার বিদ্যেটা সে পুরোদমে রপ্ত করে নিয়েছে। নৌকাও আছে তার একটি। ছন্দারিয়া থেকে বিয়ে করেছে সে। শ্বশুরবাড়ি থেকে নরহরি একটা একগাছি লাম্বুর হাইটটা নৌকা যৌতুক পেয়েছে। সেটা দিয়েই বড়শি বায় সে। জেলেরা বলে বড়শি মারা। মাইজপাড়ার ৮-২ জনকে সঙ্গে নিয়ে কর্ণফুলি ছাড়িয়ে ওই বঙ্গোপসাগরে বড়শি মারতে যায় নরহরি। বাপের মতোই নৌকার পাছায় হাল ধরে বসে সে। তুফান আর মঙ্গল দাঁড় টানে। কুল আধার হয়ে এলে সাগরের জলে বড়শি ছিটায় সে। কত মাছ মারে, কি কি মাছ মারে। সবসময় বেশি মাছ ধরা পড়ে না, তবে মাঝে মধ্যে ঘোড়া, সুন্দরী, কাইল্লা, ছোট ছোট হাঙরে নরহরির নৌকা ভরে যায়। নরহরির ঘরে এক মেয়ে আর এক ছেলে। ছেলেটির বয়স ৪-৫ হবে বোধহয়। মেয়েটি বড়, তার নাম জানি না। তবে ছেলেটিকে পাড়ার লোকেরা ল্যান্ডাইয়া ডাকে। প্যান্ট বা কাপড়ের টুকরা কিছুই পরতে চায় না সে। উলঙ্গ থাকতে পারলেই তার আনন্দ। মা অনেক চেষ্টা করেও তার কোমরে কোনো কাপড় জড়াতে পারে না। পাড়াপড়শির কাছে তাই সে ল্যান্ডাইয়া। মজার কথা কি জানেন? ওই ল্যান্ডাইয়া সবসময় সরলাবালার গা ঘেঁষে ঘেঁষেই থাকে। মুহূর্তের জন্য কাজ ছাড়া হয় না। সরলাবালার বর্তমান অবস্থা জানার আগ্রহ দেখছি আপনার প্রবল। আপনি এখনই যান মাঝির ঘাটে, সরলাবালার সাক্ষাৎ পাবেন। কি করছে সে ওখানে? কি করছে শুনবেন? ফজর আলীর বাড়ি থেকে ফিরে আসার পর সরলাবালার মাথা একটু একটু আওলা ঝাওলা হতে শুরু করে। যেদিন মন লাগে দুমুঠো রাধে, যেদিন মন চায় না চুলার পাশেও যায় না। ছেলেটি কাঁদে, আকুল হয়ে কাঁদে নরহরি। সরলা ধূপ ধূপ করে নরহরির পিঠে কিল মারে। কিলের চোটে ছোট্ট নরহরি চুপ মেরে যায়। খিদে চাগিয়ে উঠলে আবার কাঁদতে শুরু করে। পাশের বাড়ির রামকালীর মা থালা ভরে ভাত তরকারি নিয়ে আসে, সরলাবালার দিকে এগিয়ে দেয়, বলে, পোয়ারে নমাইজ, খিদা পাইয়ে, ভাত খাবাও, তুইও খাও। সরলা রামকালীর মায়ের দিকে তাকায়, মুখে কিছু বলে না। তার দু চোখ জলে টলমল করে। দলা পাকিয়ে পাকিয়ে ছেলের মুখে ভাত তুলে দেয় সরলাবালা। নরহরির খাওয়া শেষ হলে নিজে খায়। ছেলে ঘুমিয়ে পড়ে। সরলাবালা খা খা রোদ মাথায় নিয়ে পা বাড়ায়। কোথায় যায়? যায় মাঝির ঘাটে। উত্তর পাশে মাইজপাড়া, দক্ষিণে নদী, কুলকুলে কর্ণফুলি। তাদের মাঝখানে স্ট্র্যান্ড রোড। সেই স্ট্র্যান্ড রোড পেরোলেই নুন সাফ করার কারখানা। প্রতিদিন সকাল সন্ধ্যা জাতাকলে নুন সাফ করছে কুলি কামিনরা। তো সেই নুন সাফের কারখানাগুলোর মাঝখান দিয়ে একটা রাস্তা নদীর দিকে নেমে গেছে। নদীর কিনারায় যেখান থেকে কাদা শুরু হয়েছে সেখানেই তক্তা দিয়ে ঘাট বানিয়েছে মাঝিরা। ওই ঘাট দিয়ে অপরিষ্কার নুন যেমন বড় বড় নৌকা থেকে খালাস হয়, তেমনি ওই ধরনের পালতোলা বড় বড় নৌকাতেই বরিশাল, খুলনা, ঢাকাতে পাঠাবার জন্য সাফ করা নুন ভরা হয়। ওই ঘাটে, বারবার ওই ঘাট বলছি কেন, বলতে ভুলে গেছি, ওটি মাঝির ঘাট। আমার কথা শুনে আপনার মনে হচ্ছে
মাঝির ঘাট বুঝি শুধু নুনেরই ঘাট? আসলে তা না। মাঝির ঘাট থেকে মাইজপাড়া, পার্বতী, ফকিরপাড়ার জলদাসরা নৌকা ভাসায় ওই নদীতে, দূর সমুদ্রে। কালারপুল, চর পাথরঘাটা, দাঙ্গার চর, লাম্বুহাট থেকে আসা যাত্রী নৌকাগুলো ভিড়ে এই ঘাটে। নদী জলে চট্টগ্রাম শহরে ঢোকার এটাই প্রধান পথ। সকালটা খুব সরগরম থাকে মাঝির ঘাট। বেলা একটু চাগিয়ে উঠলে মাঝির ঘাটে মনুষ্য সমাগম কমতে থাকে। ঠিক ওই সময় সরলাবালা মাঝির ঘাটে আসে। ঘাটের একপাশে যেখানে রোদ হাওয়ায় কাদা শক্ত হয়ে গেছে, ঠিক ওখানটা এসে দাঁড়ায় সরলাবালা। মাথার আঁচলটা তুলে দিয়ে যেদিকে নদী আর সমুদ্র মিশে এক হয়ে গেছে, আপনি তো জানেন ওইদিকেই কয়লার ডিপো, সেদিকে তাকিয়ে থাকে সরলা। এক রাতে, আজ থেকে বহুদিন আগের এক গহীন রাতে, ওই দিকেই তো জগথুরি নৌকা ভাসিয়েছিল। সরলাবালা বিশ্বাস করে, এবং সেই বিশ্বাস অনড়। একদিন জগথুরি ফিরে আসবে। দূর বিস্তারী ওই নদীপথ দিয়েই ফিরবে জগথুরি। না ফিরে জগথুরির কোনো উপায় নেই, তাকে ফিরতেই হবে। কারণ জগথুরি সেদিন কথা দিয়েছিল সে তাড়াতাড়ি ফিরে আসবে। আসতে একটু দেরি হচ্ছে হয়তো, তবে ফিরবে যে এটা নিশ্চিত। কারণ জগথুরি তো জানে এই জগতে জগথুরি ছাড়া সরলাবালা আর নরহরির কেউ নেই। তাদের দেখাশোনার, তাদের খাওয়ানো দাওয়ানোর কেউ নেই এই সংসারে। জগথুরি এত অবিবেচক নয় যে স্ত্রী পুত্রকে অসহায় অবস্থায় ফেলে দিব্যি লুকিয়ে থাকবে। হয়তো দূরে কোথাও ভেসে গেছে জগথুরি, অথবা কোনো কারণে অভিমান করে কিছুদিনের জন্য ভুলে আছে। তার অভিমান ভাঙলে একদিন না এক রাত জগথুরি ফিরে আসবেই মাঝির ঘাটে। ঘাটে এসে জগথুরি যদি দেখে এই রোদজ্বলা দুপুরে বা নদী চুবানো বৃষ্টিতে, অথবা কনকনে শীতে, সকালে বা দুপুরে বা সন্ধ্যায় তার বউটি মাথায় আধো ঘুমটা তুলে তার দিকেই তাকিয়ে আছে, তাহলে কি ভালোই না লাগবে জগথুরির। স্বামীকে এই ভালো লাগাটা পাইয়ে দেওয়ার জন্য জগথুরির বউটি সকাল দুপুর সন্ধে বৃষ্টিতে বা রোদে ভিজে মাঝির ঘাটের ওই নির্দিষ্ট স্থানে এসে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। কত কত মানুষ আসে, কত মাঝি নৌকা ভিড়ায় মাঝির ঘাটে, কিন্তু জগথুরির নৌকাটি আর ঘাটে ভিড়ে না। তাতে কি, আজ না হোক কাল, কাল না হোক পরশু, পরশু না হোক আগামী সপ্তাহে, কিংবা মাসে, কিংবা বছরে জগথুরি তার পালতোলা নৌকাটি ঘাটে ভিড়াবেই। এইভাবেই 1, 2, 3 বছর করে 34 বছর কেটে গেল। জগথুরির নৌকাটি আর ঘাটে ভিড়ল না। ঘাটের পাশে দাঁড়িয়ে সরলাবালার তাকিয়ে থাকাও বন্ধ হল না। দূর মশাই, এভাবে 34 বছর কেউ অপেক্ষা করে নাকি? করে করে, বিশ্বাস হচ্ছে না? আপনি আজই, এখনই মাঝির ঘাটে যান, দেখবেন একজন আলুথালু বেশের মহিলা, মাথায় এক বোঝা উস্কো খুস্কো চুল, গায়ে গতরে খড়ি কাটা দাগ, ময়লা রংচটা কাপড় পরে সেই আধা শুকনো মাটিতে দাঁড়িয়ে আছে। মাথায় আঁচল তোলার কথা বলছেন? না, সরলাবালা এখন আর মাথায় আঁচল তুলে দেয় না। মাথায় আঁচল তুলে আব্রু রক্ষা করার মতো মানসিকতা এখন তার আর নেই। এক পলক দেখলে তাকে পাগলি বলেই মনে হবে আপনার। আপনি কেন, আশেপাশের মানুষজনকে জিজ্ঞেস করেন, তারাও বলবে, ও সরলা পাগলির কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, ওই তো সরলা পাগলি। ওই ওই যে তাকিয়ে আছে নদীর দিকে। হ্যাঁ, ঠিক ধরেছেন। মাঝে মধ্যে 2 হাতের তালু দিয়ে চোখ ডলছে যে মহিলাটি, সেই সরলাবালা। শুনেছি একসময় নাকি মাথা টাথা ভালো ছিল। জগৎহরি না কৃষ্ণহরি নামে একজনের স্ত্রী ছিল সে। বয়সীরা বলে শ্যামলা হলেও তার মধ্যে নাকি একসময় এক ধরনের শ্রীময়তা ছিল। কঠিন শব্দটি শুনে চমকে উঠলেন? এই শ্রীময়তা শব্দটি আমার না, আমাদের এই নুনের গোলায় মির্জা আলী নামের একজন লোক ছিল। নরসিংদীর দিকে তার বাড়ি ছিল। বুড়ো হয়ে গেছে বলে বাড়ি ফিরে গেছে, তো তার মুখেই শুনেছি শ্রীময়তা শব্দটি। বাড়ি ফিরে যাবার আগে একদিন ওই পাগলা মতন মহিলাটিকে দেখিয়ে বলেছিল, জানোস আশরাফ, ওই যে মহিলাটারে দেখতেছস, ও কিন্তু এরকম পাগলাটে ছিল না, এইরকম ময়লা জামা কাপড়ও পরতো না, বড় শ্রীময়ী ছিল মেয়েটি। আমার চোখের সামনেই সুস্থ শ্রীময়ী মাথায় আঁচল তোলা বউটা পাগলাটে হয়ে গেল। বড় কষ্ট লাগে রে তার জন্যে। স্বামীর জন্য একটা বউ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা কইরা এতটা বছর কাটায় দিল, ভাবতে অবাক লাগে রে আশরাফ। নরহরির বয়স যখন 25-26 বছর, তখন পড়শিরা বলল নরহরিকে তো বিয়ে করানো দরকার।
মা পাগল, সবসময় হুঁশ জ্ঞান থাকে না। ছেলেটাও খেয়ে না খেয়ে মাকে নিয়ে জীবন কাটাচ্ছে। আমাদের তো একটা কর্তব্য আছে। তো একদিন সবাই মিলে জগৎ হরিদের বাড়িতে এলো। সেদিন সরলাবেলার মাথাটা পরিষ্কার। সকালে উঠে পাশের পুকুরে স্নান করে রোদের দিকে পিঠ দিয়ে নড়বড়ে একটা জলচৌকিতে বসেছিল সরলা। পড়শিদের কথা শুনে চোখ দুটো ঝলমল করে উঠল তার। ঘোর বর্ষায় আলকাতরা মেঘ সূর্যের সামনে থেকে একটুক্ষণের জন্য সরে গেলে চারদিক যেমন ঝলমল করে ওঠে, ঠিক তেমনি একটি নিবিড় আনন্দালু কিছু সময়ের জন্য সরলার মুখটিকে আলোকিত করে রাখল। মিষ্টি হেসে সরলা বলল, আয় কি কইতাম, আত্মন্ত কোনো টিয়া পয়সা নাই, তোমরা জিয়ান বুঝো হিয়ান করো। পড়শিরা ছন্দারিয়া শ্রীপতির মেয়েকে খুঁজে বের করল। শ্রীপতির বউ প্রথমে রাজি হয়নি। মা পাগলা স্বভাবের এই অজুহাত তুলে গাইগুই করতে লাগল। কিন্তু শ্রীপতির এক কথা, নরহরির সঙ্গেই মেয়ের বিয়ে দেবে। বাপ স্বাধীনতার যোদ্ধা। জগৎহরির হাতে অস্ত্র ছিল না তাতে কি হয়েছে? মুক্তিযুদ্ধে যারা অংশ নিয়েছে তাদেরকে তো সহযোগিতা করেছে। জগৎহরি তো মুক্তিযোদ্ধাই। তার ছেলেকে মেয়ে বিয়ে না দিয়ে কাকে দেবে? বউকে উদ্দেশ্য করে বলেছে, বেশি তেরিমেরি নগরিস, মাইয়া যেয়ান তোর হ্যান আরো, আর কথা হুনিরা, উন্মাদিনীরাই নরহরির লগে বিয়া দিও। শেষ পর্যন্ত শ্রীপতির কন্যা উন্মাদিনীর সঙ্গে নরহরির বিয়ে হয়ে গেল মাঘ মাসে। জামাইকে একটা একগাছি নৌকা উপহার দিল শ্রীপতি বহদ্দার। উন্মাদিনী এসে সংসারের হাল ধরল। নরহরি কর্ণফুলী বঙ্গোপসাগরে নৌকা ভাসালো, উন্মাদিনী বাচ্চা বিয়ালো, আর সরলাবালা তার আধা পাগলা মন নিয়ে জগৎহরির জন্য যথা অভ্যাসে মাঝির ঘাটে অপেক্ষা করতে থাকল। আরে মশাই, কেমন আছেন? দীর্ঘ 4-5 বছর পর আপনার সঙ্গে দেখা। কোথায় গিয়েছিলেন? এইরকম ঘামে জবুথবু হয়ে কোথা থেকে ফিরছেন? শ্মশান থেকে আসছি। কে মরল আবার? আপনি চেনেন তাকে? আমি চিনি। হ্যাঁ, আপনার অনেক দিনের চেনা, অন্তত 39 বছরের চেনা সেই সরলাবালাই মরল আজ। আহারে বেচারা, কেমনে মরল? সত্যি বলছেন মশাই? আহারে! ওই আহারের মধ্যেই সরলাবালার জীবনটা শেষ হলো। নিজের ভেতর একটা সুতীব্র হাহাকার নিয়ে 39টা বছর কাটিয়ে দিল এই নারীটি। মুখে কোনো হাপিত্তেশ নেই, চিৎকার চেঁচামেচি নেই, ক্ষুব্ধ ক্ষোভ প্রকাশ নেই, শুধু দু চোখে তৃষিত এক চাহনি নিয়ে নদী পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জীবনটা পুড়িয়ে ফেলল সরলাবালা। শেষের দিকে হাঁটতে পারত না সরলা, দুপা ফুলে গোদের মতো হয়ে গিয়েছিল। নরহরি শ্যামল ডাক্তারকে দেখিয়েছিল। ডাক্তার বলেছিল সরলাবালার দাঁড়িয়ে থাকা বন্ধ করতে হবে, নইলে একদিন তার হাঁটা একেবারে বন্ধ হয়ে যাবে। নরহরি উন্মাদিনী অনেক চেষ্টা করেছে, কিন্তু সরলাবালার মাঝির ঘাটে যাওয়া বন্ধ হয়নি। যথাসময়ে থপ থপ পা ফেলে নদী পাড়ে গেছে সরলা। শেষের দিকে ল্যান্ডাইয়া সরলাকে ঘিরে বেড়ে রাখত। ল্যান্ডাইয়া তখন প্যান্ট পরা অভ্যাস করেছে। বুড়িদি যেদিকে গেছে ল্যান্ডাইয়া সরলাকে বুড়িদি বলতো, সেদিকেই সঙ্গে সঙ্গে গেছে ল্যান্ডাইয়া। আপনাকে এটা তো বলাই বাহুল্য, সরলার যাওয়ার একটাই দিক, একটাই স্থান, সেটা নদীর দিক, মাঝির ঘাট। চোখে ছানি নিয়ে, নোংরা ময়লা শয়লা হাত পা নিয়ে, লম্বা লম্বা নখ নিয়ে, জট বাঁধা এক মাথা চুল নিয়ে, খালি পায়ে সকালে সন্ধে বারবার গিয়ে দাঁড়িয়ে থেকেছে সরলা ওই মাঝির ঘাটে। শেষের দিকে তার চোখের জ্যোতি ফুরিয়ে এসেছিল, দু চোখের কোনা পিচুটিতে ভর্তি হয়ে থাকত। তারপরেও ছানি পড়া চোখ মেলে তার প্রত্যাশার দিকে তাকিয়ে থাকত। তার চোখ দুটো নদী জলের কিনারা পর্যন্ত দেখার ক্ষমতা হারিয়ে ফেলেছিল। তারপরেও চোখ দুটো তার ক্ষণিক সময়ের জন্য নিমিলিত হতো না। চোখের দৃষ্টি ক্ষীণ হয়ে এলে তার কান সজাগ হয়ে উঠেছিল। ঘাটে কোনো নৌকা ভিড়ার আওয়াজ পেলে সে ল্যান্ডাইয়াকে বলতো, স্যা দেখ তো ভাই, তোর দাদু আইলো নাকি? ওহো, তোর দাদুরে তো তুই চিনতি ন, তুই তো কোনো কালে তাইনেরে দেখোস ন। তাই হুন, তোর দাদুর দেখতে কিন্তু রাজপুত্রের মতো, বেশি লম্বা না, ধবধবে ফর্সা, মাথায় কিন্তু লম্বা চুল, বাবরি চুল, ভালা করি ঠাউর করিসা, মাঝখানে সিটি কাটা, দেখছস নি? হ বুড়িদি, দেখ কি, এই রইম্মা কোনো মাঝি তো গাটত ন দেখির, কালাম উড়াইয়া মাঝি উগা নায়ে নৌকত্তর নামের, ইবানি কোনো।
ল্যান্ডায়ের কণ্ঠে মর্মঘাতী কৌতুকের সুর। দূর লক্ষ্মী সারা দেবতা সারা, নরহরির বাপ কালা হইতে যাব কি এর লাই? কার্তিক ঠাউরের মতো। বালাগরি হুন, নাকের নিচে সিয়ন একখান মোষ আছে। বালাগরি রে নিসা, রে নিসে আরে ক, তোর দাদুর নৌকা কুলত ভিড়ছেনি? সেদিন কেন জানি সরলার কণ্ঠ অষ্টাদশী তরুণীর মতো উছলে উঠেছিল। ল্যান্ডাইয়া চুপ মেরে যায়। ঠাকুরদির এত আবেগের জবাব তার জানা নেই। পাড়ার সকল মানুষের মতো, ঘাটের নিত্যযাত্রীদের মতো, নুন গুদামের কুলি কামিনদের মতো এই কিশোরটিও জানে তার দাদু ঠাকুরদির জগৎহরি আর কোনোদিন ফিরে আসবে না। কিন্তু কেমন করে সে ঠাকুরদিকে একথা বিশ্বাস করাবে? বললে তো আর ঠাকুরদি বিশ্বাস করবে না। জোর করে বলতে গেলে হয়তো টপাস করে চড় বসিয়ে দেবে গালে। তার চেয়ে চুপ থাকা ভালো। চুপই থাকলো ল্যান্ডাইয়া। কিন্তু বুড়িদি তাকে চুপ থাকতে দিল না। ডান হাতে জোরে একটা হ্যাচকা মেরে বলল, কিরে ল্যান্ডাইয়া, কিছু কস না কি এলাই? তোর দাদু আইসে নি? ঘাড়ের দিক রেনি চাইছস নি? বেমক্কা হ্যাচকা টান খেয়ে ল্যান্ডাইয়ের মাথা গরম হয়ে উঠল। বলল, কইলাম না বুড়ি, ন আইয়ে, তোয়ার জগতরি আর আইতো ন, কোনোদিন আইতো ন। তোয়ার নরহরির বাপ মরি গাইয়ে, খানছে না হলে মারি ফেললে, নদীর বাসি গাইয়ে, আঙ্গরে কুমিরে খাইয়ে। ল্যান্ডাইয়ের কথা শুনে সরলাবালা কিছুই বলল না, শুধু ফ্যাল ফ্যাল করে ল্যান্ডাইয়ের দিকে তাকিয়ে থাকল। মাটির ঘরের দেয়ালে বানের পানি লাগলে যেমন করে ঘরটা চালা সমেত হুড়মুড় করে বসে পড়ে, ঠিক তেমন করেই আধো কাদায় বসে পড়ল সরলাবালা। ল্যান্ডাইয়া কিছু বুঝে ওঠার আগেই বসা থেকে সামনের দিকে মুখ থুবড়ে পড়ে গেল সরলা। নদীর দিকে উপুড় হয়ে প্রণাম করার ভঙ্গিতে সরলা পড়ে থাকল। আশেপাশের মানুষেরা এলো, নরহরি উন্মাদিনী এলো, পাড়াপড়শিরা এলো। সবাই দেখল সরলাবালা কাকে যেন উপুড় হয়ে প্রণাম করছে। তাকিয়ে আছেন যে আমার দিকে, শুনছেন আমার কথা? আপনি জিজ্ঞেস করেছিলেন না কাকে পুড়িয়ে এলাম শ্মশানে? সরলাবালাকেই বলুয়ার দিঘির শ্মশানে পুড়িয়ে এই ভর দুপুরে বাসায় ফিরছি। আচ্ছা যাই ভাই, বহুক্ষণ আপনাকে আটকে রাখলাম। যদি পারেন এই দুঃখিনী জেলেন্টিটির কথা মাঝে মাঝে স্মরণ করবেন। আর যদি স্রষ্টায় বিশ্বাস করেন, তাকে আপনার প্রয়োজনের কথা বলা শেষ হলে সরলাবালার কথা একটু বলবেন। কি বলবেন? বলবেন অন্তত স্বর্গে হলেও সরলাবালা যেন জগৎহরির সাক্ষাৎ পায়। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2 তে আপনারা শুনছিলেন একটি জলদাসীর গল্প। গল্পের লেখক হরিশঙ্কর জলদাস। আপনারা যারা হরিশঙ্কর জলদাসের লেখা পড়েছেন তারা কাইন্ডলি কমেন্টে জানাবেন কেমন লাগে তার লেখা। আর গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের চ্যানেলের কথা। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।